আপনি ঢাকা মহানগর উত্তরের মেয়র নির্বাচিত হইলেন, প্রশাসনিক কর্মকর্তা অ্যাপয়েন্টমেন্ট কে করবে? সিইও অ্যাপয়েন্টমেন্ট করে কে? এলজিআরডি করে। আমি তো একটা ইলেকশন ম্যানিফেস্টো দিয়ে নির্বাচিত হব, তাহলে আমার এই ম্যানিফেস্টো যে বাস্তবায়ন করতে পারবে তেমন একজনকে তো আমি সিইও অ্যাপয়েন্ট করব, রাইট? তাহলে ওইটা অ্যাপয়েন্ট করার ক্ষমতা আমার কাছে নাই কেন? আবার যদি দেখেন বিএনপি সরকার এখন এখানে, যদি আমরা কোনো কারণে নির্বাচিত হই, যদি টাকা না দেয়, সে সিইও চাপায়া দেয়, সিইও এমন একটা দুষ্ট লোককে দেবে যে আসলে আমাকে কোনো কাজ করতে দেবে না, তাহলে আপনি কাজের স্বাধীনতা দিচ্ছেন না। নির্বাচিত করছেন কিন্তু কাজের স্বাধীনতা আপনি আবার আটকে রেখেছেন মিনিস্ট্রিতে। যতদূর জানি যে আপনি ঢাকা মহানগর উত্তরের মেয়র হিসেবে নিজেকে ঘোষণা দিয়েছিলেন সম্ভবত। নগর পরিকল্পনার সবচেয়ে বড় বাধা কোন জায়গায় এবং সবচেয়ে বড় সুবিধাটা কোন জায়গায় আপনি মনে করেন? প্রথম কথা হচ্ছে যে আপনার আমাদের ঢাকা উত্তর অথবা যে কোনো সিটি কর্পোরেশনের জন্য প্রথম সংকটের জায়গা হচ্ছে আইনি কাঠামো। আমাদের সিটি কর্পোরেশন যে আইন আছে, মেয়রের যে দায়িত্ব পালনের কথা বলে দেওয়া আছে, এই দায়িত্বগুলো সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে ওভারল্যাপ করে। আপনার কাছে মনে হবে যে এই কাজটা মেয়রেরও কাজ, আবার যোগাযোগ মন্ত্রণালয়েরও কাজ। আচ্ছা। এই কাজটা মেয়রেরও কাজ, আবার জ্বালানি মন্ত্রণালয়ের কাজ। আচ্ছা। এই কাজটা মেয়রেরও কাজ, আবার পুলিশেরও কাজ। তো মানে তখন তুলে কে ডেলিভার করবে? দায়িত্বটা আসলে কার? তুলে মেয়র হিসেবে আমরা দেখতে পাচ্ছি দায়িত্ব পালন করার ক্ষেত্রে প্রধানতম সংকটের জায়গা হচ্ছে কাঠামোগত আইনি সমস্যা, যে আসলে কার দায়িত্বের সীমানা কতটুকু। কারণ আপনার তো জবাবদিহিতার প্রশ্ন আছে। যখনই আমি নির্বাচনে যাব, জনগণ যখন আমাকে ভোট দেবে, তখন তো সে আমার কাছে জবাবদিহিতাও চাইবে। তো জবাবদিহিতা আমি কতটুকুর করব? মানে আপনি তো আমার সীমানাটা ঠিক করে দেন নাই যে আপনার এতটুকু কাজ, এবং এই এতটুকু কাজ আপনি করতে না পারলে আপনাকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। অতএব এই জায়গাটাতে আমি দেখলাম যে প্রধানতম সংকটের জায়গা হচ্ছে এটা। দ্বিতীয় সংকট হচ্ছে আপনার মেয়রের যে অ্যাডমিনিস্ট্রেশন জায়গাটা আছে, মেয়রের অফিস যেটা সিটি কর্পোরেশন, এই জায়গাটার কাঠামোগত দুর্বলতা আছে। যে আপনার দেখবেন যে গ্যাসের লাইন ঠিক করবেন কে করবে? তিতাস করবে। তিতাস। যে রাস্তাটা কাটবে ওই রাস্তাটা কার? রোডস এন্ড হাইওয়ে অথবা সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন। তাহলে কার কাছ থেকে পারমিশন নিয়ে কাটবে? কাটার পরে সেটা মেরামত করার কাজ কার? যার তত্ত্বাবধানে থাকবে। তাহলে এখন চিন্তা করে দেখেন কোথায় ঝামেলাটা হচ্ছে। ফুটপাথটা কে করবে? আবার আপনি পাইপের কাজ করতেছেন, পাইপ কে বসাবে? সুয়ারেজ লুক আফটার করবার দায়িত্ব কার? জলাবদ্ধতা ডিল করবার দায়িত্ব কার? কতটুকু সিটি কর্পোরেশনের? তাহলে এই আইন এবং কাঠামোগত যে সংকট আছে, যে কোন ডিপার্টমেন্ট কোন কাজটা করবে সেবাটা, এবং কোন সেবার জন্য আপনি দায়িত্ব দেবেন। এবং সব জায়গাতেই আমরা দেখলাম যে মেয়রকে দায়িত্ব দেওয়া হচ্ছে, হাত পা বাঁধা হচ্ছে, কিন্তু তার আইনি কাঠামো নাই কাজ করার, তার প্রশাসনিক কাঠামো নাই। এরপরে হচ্ছে বাজেটের সংকট। দেখবেন এখানে কত টাকা বাজেট? 1000-1200 কোটি টাকা, 1500 কোটি টাকার বাজেট, এরকম দেখবেন। খুবই অল্প টাকা। কি করবেন আপনি 1-2000 কোটি টাকা দিয়ে? কি করা সম্ভব? ঢাকা শহরে ধরেন দূষণের কি সীমানা আছে? না। দূষণকে কি আপনি উত্তর দক্ষিণ ভাগ করতে পারবেন দেয়াল দিয়ে? না। দূষণের কি ঢাকা গাজীপুর, ঢাকা নরসিংদী, ঢাকা মুন্সিগঞ্জ, ঢাকা মানিকগঞ্জ করতে পারবেন? না। তাহলে দূষণটা ঢাকা মহানগরীর উত্তর কিভাবে দেখবে? দূষিত পানি, রাইট। আমার চারপাশের পানি, নদীর পানি দূষিত হয়ে গেছে। নদীর কি সীমানা আছে? না। ঢাকার নদী, গাজীপুরের নদী, নারায়ণগঞ্জের নদী, শীতলক্ষা বলেন আর তুরাগ বলেন, উত্তর দিয়ে তো গেছে, গিয়ে তো বুড়িগঙ্গার সাথে আবার কানেক্টেড হয়েছে। তো বুড়িগঙ্গা তো আবার উত্তরে না, এখন পানির তো সীমানা নাই। না। তো এই জায়গাগুলোতে আবার ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রির ময়লা পানিগুলো নামতেছে। ইন্ডাস্ট্রিগুলো কোথায়? সাভার থেকে, আশুলিয়া থেকে, গাজীপুর থেকে, নারায়ণগঞ্জ, নরসিংদী থেকে ঢুকতেছে। এগুলো তো কোনোটা আবার ঢাকা উত্তর দক্ষিণে না। তাহলে এটাকে আপনি এইভাবে রিজলভ করবেন। তাহলে এই কাঠামোগত জায়গাতে গিয়ে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে পুরো কাঠামোর ব্যাকগ্রাউন্ডে যদি হাত দেয়া না যায়, ঢাকা সিটি কর্পোরেশন এবং রাষ্ট্র, এবং দেখবেন অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে দেখেন, আপনি ঢাকা মহানগর উত্তরের মেয়র নির্বাচিত হইলেন, প্রশাসনিক কর্মকর্তা অ্যাপয়েন্টমেন্ট কে করবে? সিইও অ্যাপয়েন্টমেন্ট করে কে? এলজিআরডি করে। আমি তো একটা ইলেকশন ম্যানিফেস্টো দিয়ে নির্বাচিত হব, তাই না? আমি নির্বাচিত হলে কি করবো? ম্যানিফেস্টো দেবো। এই ম্যানিফেস্টো কি আমি এলজিআরডি কে জিজ্ঞেস করে দিব? না, এটা আপনি আপনার মতো করে, আমি আমার মতো করে করব। তাহলে আমার এই ম্যানিফেস্টো যে বাস্তবায়ন করতে পারবে তেমন একজনকে তো আমি সিইও অ্যাপয়েন্ট করব, রাইট? তাহলে ওইটা অ্যাপয়েন্ট করার ক্ষমতা আমার কাছে নাই কেন? আবার যদি দেখেন বিএনপি সরকার এখন এখানে, যদি আমরা কোনো কারণে নির্বাচিত হই,
তাহলে বিএনপি সরকার তো আমাকে কি এই পরিমাণে কোঅপারেট করবে? যদি টাকা না দেয়, ফান্ডিং না করে, সে সিও চাপায়া দেয়, সিও এমন একটা দুষ্ট লোককে দেবে যে আসলে আমাকে কোনো কাজ করতে দেবে না, তাহলে আপনি কাজের স্বাধীনতা দিচ্ছেন না। নির্বাচিত করছেন কিন্তু কাজের স্বাধীনতা আপনি আবার আটকে রেখেছেন মিনিস্ট্রিতে। অতএব এই জায়গাগুলো যদি অ্যাড্রেস না করা যায় তাহলে শুধুমাত্র আমি গ্রিন ঢাকা করব, কিছু গাছ লাগাবো, কিছু ধুলাবালি পরিষ্কার করলাম, কিছু রাস্তাঘাটের সংস্কার করলাম, ড্রেনেজ করলাম, মোটা দাগে আপনি শহরের কোনো উন্নয়ন করতে পারবেন না। এই জায়গাগুলো ম্যানেজ করবার জন্য সাফিসিয়েন্টলি এম্পাওয়ার করতে হবে। ওয়েস্ট ম্যানেজমেন্ট, বর্জ্য ব্যবস্থাপনা, এখন আপনি চিন্তা করে দেখেন এই বর্জ্য ব্যবস্থাপনার পুরো অ্যাপয়েন্টমেন্ট প্রসেসটা কি? কোনো ইন্ডাস্ট্রি নাই, এগুলো রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্টে হয়। তখন সরকার যদি বলে দেয় যে এগুলো তার প্রত্যেক ওয়ার্ডের বিএনপি নেতাকে এই ময়লার ব্যবসা দিতে হবে, যেটা হয় প্রত্যেক ওয়ার্ডে, প্রত্যেক এলাকাতে বিএনপি আওয়ামী লীগ যে যখন ক্ষমতায় থাকে ময়লার ব্যবসাটা সে করে, তাহলে আপনি এই কাঠামোগত জায়গাতে কিভাবে কাজ করবেন? অতএব এই জায়গাতে এগুলো হচ্ছে চ্যালেঞ্জের জায়গা। এবং আমরা বোধ করতেছি মশার একটা বড় সমস্যা ডেঙ্গু। এখন ডেঙ্গুর প্রকোপ অ্যাড্রেস করার জন্য ওষুধ কিনতে হবে। ওষুধ কেনার টাকা কোত্থেকে আসবে? কোন কোম্পানিকে দেবেন, কোন কোম্পানিকে দেবেন না? চিটাগংয়ের মেয়র দেখেন একটা ভালো কাজের উদ্যোগ নিয়েছে যে আমেরিকার একটা কোম্পানির সাথে তারা যৌথভাবে এইখানে ওষুধটা প্রডিউস করতে পারে কিনা। এবং আমরা দেখলাম যে কোম্পানিটা বেশ ক্রেডিবল, যার মানে গুণগত মান নিয়ে কোনো প্রশ্ন নাই। এখন আমি প্রতি বছর ইম্পোর্ট করার থেকে যদি এই কোম্পানিটা এখানে ইনভেস্ট করে, এই কোম্পানিটা এখানে তার একটা শাখা অফিস তৈরি করে, ম্যানুফ্যাকচার করে, আমার দেশের লোকের তো চাকরি বাকরি হবে। আমার দেশের লোকের চাকরি বাকরি হইলে তো এই টেকনোলজিটা আমরা একসময় শিখে ফেলবো এবং 10-20 বছর পরে দেখা যাবে যে এই কোম্পানিটা আপনার দরকার হবে না, অথবা আপনি এখান থেকে বের হয়ে আরও 10টা কোম্পানি হবে, যেই কোম্পানি তার এই মালগুলোকে এক্সপোর্ট করবে। ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য কোনো কর্পোরেশন করার এখতিয়ার আমার থাকবে কিনা, যে আমি ওয়েস্ট ম্যানেজমেন্ট এইভাবে আমি করব না, আমি একটা বিগ কোম্পানিকে ইনভেস্ট করার জন্য ডাকবো যে এখানে কয়েক বিলিয়ন ডলার ইনভেস্ট করবে, সেটা আপনি আবার অ্যাপ্রুভ করবেন কিনা? তাহলে এই কাঠামোগত জায়গায় স্বাধীনভাবে কাজ করতে পারার যেই চ্যালেঞ্জ আছে, এটাই আমরা বোধ করছি প্রধানতম কাজ এটাকে অ্যাড্রেস করবার জন্য। আদারওয়াইজ যেটা হচ্ছে যে আপনি খুবই মানে সারফেস লেভেলে সুপারফিশিয়াল কিছু বক্তব্য বেইজ কাজ করা যাবে, যেটা আসলে মোটা দাগে সিটি কর্পোরেশনের ভাগ্য পরিবর্তন করবে না, তার চেহারা বদলাই দিতে পারবে না। এবং সেটা করতে না পারলে যেটা হবে, দিন শেষে আপনি জনগণের কাছে জবাবদিহিতার শিকার হবেন, মুখোমুখি হবেন, কিন্তু আপনি সরকারের কাছ থেকে যে কোঅপারেশনটা পাইলেন না, কাঠামোগত সংস্কার যে হইল না, সেইটা জনগণের কাছে পরিষ্কার থাকলো না। তো এই জন্য আমরা বিভিন্ন জায়গাতে বলছি যে আমাদের নির্বাচন করবার এটা একটা চ্যালেঞ্জ, যে আমরা এই ডিসকাশনটাকে সামনে আনবো যে ঢাকার মেয়রকে কি স্বাধীনতা দিতে হবে কাজ করবার জন্য, কি ধরনের আর্থিক মানে বাজেটের অ্যাসিস্ট্যান্স দিতে হবে। সরকার তো টাকা উঠাচ্ছে এই সব জায়গা থেকে, কত শতাংশ দিতে হবে? সারা দুনিয়াতে আছে আপনি সিটি কর্পোরেশন এলাকা থেকে যে ট্যাক্সটা ওঠে, এই ট্যাক্সের কত শতাংশ ওই এলাকায় খরচের জন্য রাখতে হবে, বাকিটা সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে। তো এরকম কাঠামোগত সংস্কার দরকার। যে টাকাটা উঠানো হচ্ছে, অথবা ট্যাক্স কালেকশনের যদি নতুন কোনো এভিনিউ তৈরি করা যায় যেখান থেকে আমার ট্যাক্স আসবে, এবং সিটি কর্পোরেশনের নিজস্ব ইনভেস্ট করবার বিজনেস মেকানিজমে গিয়ে সার্ভিস সেক্টর ওপেন করবার জায়গায় যেতে হবে। রাস্তা ভাঙা, আপনার ভাঙা রাস্তা ক্লিয়ার করতে হলে সরকারের কাছে যাওয়া লাগতেছে, ফুটপাথটা ভাঙা, আমরা এটা বিদেশের মতো ফ্র্যাঞ্চাইজ করে দিতে চাইছি কোম্পানিকে। আমি ইউরোপের বিভিন্ন দেশের এক্সাম্পল জানি, যেমন আপনার বাসার সামনে রাস্তা ভেঙে গেছে, আপনি ছবি তুলে ফেসবুকে কোম্পানির আপলোড করে দেবেন যে এটা হলো এই সময়ের ছবি। কোম্পানির লোক 1 ঘন্টার ভিতরে এসে রাস্তা মেরামত করে চলে গিয়ে সরকারের কাছে ইনভয়েস করে দেবে। এখানে ক্রেডিবিলিটি কিভাবে মেইনটেইন? ক্রেডিবিলিটি হবে যে আপনি ওই কারা এনলিস্টেড কোম্পানি হবে, ওইটা আপনি একটা প্রোটোকল করে তাকে এনলিস্টমেন্টের জন্য আবেদন করে তাকে এনলিস্ট করবেন, করে এই কাজের সার্ভিস নেবেন, সার্ভিসের ভিত্তিতে সে টাকা পে করবেন। সরকারি প্রসেসে দেখেন কাজটা কত জটিল। আপনার ফুটপাথ ভেঙে আমি গেছে, একটু বোঝার চেষ্টা করছি, ধরুন ওই ফুটপাথ ভেঙে গেছে, কাজ করলো 5,000 টাকার বিল দিয়ে দিল সরকারকে 5 লাখ টাকার, এটা সম্ভব তো? সেটা সম্ভব হবে না এই কারণে, যদি আপনি ন্যায্যভাবে এটার প্রোটোকল করেন। রাইট। জিনিসপত্রের ম্যাটেরিয়ালসের দাম কত ইঞ্চি কাজ, কতটুকু কাজ করলে কতটুকু বিল হইতে পারে, এটা অডিট করবার মতো তো ইঞ্জিনিয়ার এবং অডিটর তো আপনার ডিপার্টমেন্টে থাকবে, তারা এটা ক্লিয়ার করবে।
আপনি 2টা-5টা কাজ জালিয়াতি করলে আপনার এনলিস্টমেন্ট বাতিল করে বাতিল হয়ে দেবো, যাবে, right. এনলিস্টমেন্ট বাতিল করে এসে দেবো না, আপনার কোম্পানি ব্ল্যাকলিস্ট করে দেবো, সারা বাংলাদেশে আপনি আর ব্যবসা করতে পারবেন না। শুধু কোম্পানি না, যে সকল ব্যক্তিরা এখানে ডাইরেক্টর থাকবে, এমপ্লয়ি থাকবে, তাদেরকে আমরা ব্ল্যাকলিস্ট করে দেবো, তারা কোথাও ব্যবসা বাণিজ্য করতে পারবে না, ওর লাইফ হেল্প করে না, দিতে ঠিক আছে, পারবো, ঠিক আছে। ওর লাইফ হেল্প করে দিতে পারবো। এটা 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 প্র্যাকটিক্যালি করা সম্ভব। তাই আমরা বোধ করতেছি যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে স্ট্রেনদেন করবার জন্য আপনার মডেল সিটি করা দরকার। মডেল সিটি করার জন্য যে কাঠামোগত সংস্কার দরকার, এটা হচ্ছে উত্তরের অথবা আমি মনে করি বড় যে কোনো সিটি কর্পোরেশন, দক্ষিণ চট্টগ্রাম, সবার জন্য মোটা দাগে সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা।